আচ্ছা, ক্ষমতা বলতে আমরা ঠিক কি বুঝি? বিশাল এক সেনাবাহিনী নাকি পাহাড় সমান সম্পদ? আজ আমরা এমন এক অসাধারণ গল্পের ডুব দেব যেখানে দুজন পরাক্রমশালী শাসকের দেখা হওয়ার পর ক্ষমতার এই চিরাচরিত ধারণাটাই একেবারে ওলটপালট হয়ে যায়। একবার ভাবুন তো কি হতে পারে যখন একজন অত্যন্ত জ্ঞানী আর প্রভাবশালী রানী, যার কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলার কেউ নেই, তিনি এমন একজন রাজার মুখোমুখি হন যার ক্ষমতা মানুষের সব কল্পনার বাইরে। মানে যার আদেশ শুধু সৈন্য বা সম্পদের উপরই চলে না, চলে প্রকৃতির উপরও। দেখুন, এই গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে ক্ষমতার দুটো ভিন্ন রূপের এক দারুণ সংঘাত। একদিকে আছে রানী বিলকিসের জগৎ, সম্পদ, কূটনীতি আর বিশাল সেনাবাহিনী দিয়ে গড়া এক পার্থিব সাম্রাজ্য। আর অন্যদিকে নবী সুলাইমানের ঐশ্বরিক ক্ষমতা, যা প্রকৃতির নিয়মকেও নিয়ন্ত্রণ করতে পারে। এই দুয়ের টক্করটাই কিন্তু আমাদের এই পুরো গল্পের আসল চালিকা শক্তি। চলুন প্রথমে পরিচিত হওয়া যাক গল্পের অন্যতম প্রধান চরিত্র রানী বিলকিসের সাথে। তিনি কিন্তু শুধু একজন শাসকই ছিলেন না, ছিলেন সাবার সমৃদ্ধ রাজ্যের একজন খুবই বিচক্ষণ সম্রাজ্ঞী। তার সিংহাসনটা ছিল তার ক্ষমতার প্রতীক, বিশাল আর জাঁকজমকপূর্ণ, আর সাথে ছিল শক্তিশালী এক সেনাবাহিনী এবং জ্ঞানী উপদেষ্টাদের এক পরিষদ। এক কথায় বলতে গেলে পার্থিব ক্ষমতার যা যা মাপকাঠি হতে পারে তার সবকিছুই তার ছিল। আর তার ঠিক বিপরীতে ছিলেন নবী সুলাইমান। তার রাজত্ব কোনো সাধারণ সাম্রাজ্যের মতো ছিল না। আল্লাহ তাকে এমন সব ক্ষমতা দিয়েছিলেন যা ছিল মানুষের কল্পনারও বাইরে। তিনি শুধু মানুষকেই শাসন করতেন না, তার আদেশে বাতাস চলত, তিনি পশু পাখির সাথে কথা বলতে পারতেন, এমনকি জিনরাও তার অধীনে কাজ করত। তার ক্ষমতাটা আসলে কোনো মানবীয় মাপকাঠিতে মাপা সম্ভবই ছিল না। আর এই দুটো ভিন্ন জগতের মধ্যে সংযোগটা কে ঘটায় জানেন? কোনো দূত বা গুপ্তচর নয়, বরং ছোট্ট একটা পাখি, হুদহুদ। সুলেমান একদিন তার বিশাল বাহিনী পরিদর্শন করার সময় হুদহুদকে দেখতে পান না, আর একটু পরেই সেই পাখিটা ফিরে এসে এমন এক রাজ্যের খবর দেয় যা সুলেমানের জানা ছিল না। এখানেই আমরা তার ক্ষমতার একটা ছোট্ট ঝলক দেখতে পাই। হুদহুদের দেওয়া খবরটা কিন্তু দুটো অংশে ভাগ করা ছিল। প্রথমে সে রানীর ঐশ্বর্য আর ক্ষমতার বর্ণনা দেয়, বলল যে আমি এক নারীকে তাদের উপর রাজত্ব করতে দেখেছি, আর তার একটা বিশাল সিংহাসন আছে। কিন্তু এরপরে সে আসল সমস্যাটা তুলে ধরে। আমি তাকে আর তার জাতিকে দেখলাম তারা আল্লাহর বদলে সূর্যকে সিজদা করছে। এই একটা বাক্যই কিন্তু গল্পের আধ্যাত্মিক চ্যালেঞ্জটা একদম স্পষ্ট হয়ে যায়। সুলাইমান কিন্তু শুধু তথ্যটা শুনে বসে থাকলেন না, তিনি সাথে সাথে ব্যবস্থা নিলেন। তিনি সেই হুদহুদ পাখির মাধ্যমেই রানী বিলকিসের কাছে একটা চিঠি পাঠালেন। এটা কোনো কূটনীতিক পেঁচানো চিঠি ছিল না, ছিল একেবারে সরাসরি এক আহ্বান। চিঠির ভাষাটা ছিল একদম সোজা সাপটা আর প্রচণ্ড শক্তিশালী। এর মূল কথাটা ছিল, আমার সামনে ঔদ্ধত্য দেখাবে না এবং আত্মসমর্পণ করে আমার কাছে এসো। একবার ভাবুন তো, সাবার সার্বভৌম রানীর কাছে এমন একটা বার্তা। এটা তো শুধু তার ব্যক্তিগত অহংকারেই আঘাত নয়, এটা তার পুরো রাজ্যের ক্ষমতার প্রতি এক সরাসরি চ্যালেঞ্জ। এই চিঠিটা পেয়ে রানী বিলকিস এক কঠিন পরীক্ষার মুখে পড়লেন। একদিকে তার রাজ্যের সম্মান, আর অন্যদিকে এক অজানা অচেনা রাজার এমন বলিষ্ঠ আহ্বান। তিনি কি রেগেমেগে যুদ্ধ ঘোষণা করবেন, নাকি এটাকে কোনো ফাঁদ মনে করে এড়িয়ে যাবেন? এখানেই কিন্তু আমরা তার অসাধারণ নেতৃত্বের পরিচয় পাই। একজন সত্যিকারের নেতার যা গুণ, বিলকিস হুট করে কোনো সিদ্ধান্ত নিলেন না। তিনি তার সভাসদদের ডাকলেন এবং চিঠিটা পড়ে শোনালেন। তার সেনাপতিরা নিজেদের শক্তির কথা জানিয়ে বললেন, আমরা তো বেশ শক্তিশালী আর কঠোর যোদ্ধা। কিন্তু এরপর তারা যে কথাটা বলল, তা রানীর প্রতি তাদের গভীর আস্থার প্রমাণ দেয়। তারা বলল, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনারই, আপনি যা নির্দেশ দেবেন তাই হবে। মানে তারা শক্তি প্রয়োগের চেয়ে রানীর প্রজ্ঞার ওপরই বেশি ভরসা রাখল। রানী বিলকিস বুঝতে পারছিলেন এটা কোনো সাধারণ রাজার কাছ থেকে আসা চিঠি নয়, তাই তিনি শক্তি দেখানোর পথে না গিয়ে প্রজ্ঞার পথটাকেই বেছে নিলেন। তার কৌশলটা ছিল সুলাইমানকে পরীক্ষা করা। তিনি দেখতে চাইলেন এই রাজা কি অন্য রাজাদের মতোই ধন সম্পদের লোভে এমন করছেন। এই ভেবে তিনি বহুমূল্যবান উপহারসহ একটা বিশাল প্রতিনিধি দল পাঠালেন। এটা ছিল একটা নিখুঁত কূটনীতিক চাল। কিন্তু বিলকিসের পার্থিব জ্ঞানের এই চাল সুলাইমানের ঐশ্বরিক ক্ষমতার সামনে এসে একদম ব্যর্থ হল। সুলাইমান উপহার দেখে খুশি হওয়ার বদলে বরং খানিকটা বিরক্তই হলেন।
তিনি বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া জিনিসের চেয়ে অনেক উত্তম। এই একটা জবাবেই তিনি বুঝিয়ে দিলেন যে রানী যে ক্ষমতার মাপকাঠি দিয়ে তাকে মাপার চেষ্টা করছেন তিনি তার অনেক অনেক ঊর্ধ্বে। কূটনীতির পরীক্ষাটা যখন ব্যর্থ হল, সোলেমান বুঝলেন যে রানীকে তার ক্ষমতার আসল রূপটা এবার দেখাতে হবে। কিন্তু তিনি কোনো সেনাবাহিনী পাঠালেন না, বরং তিনি এমন কিছু করার সিদ্ধান্ত নিলেন যা রানীর বাস্তবতার ধারণাকেই একেবারে নাড়িয়ে দেবে। তিনি তার সভাসদদের দিকে তাকিয়ে এক অভাবনীয় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তার চ্যালেঞ্জটা শুনতে খুব সহজ, কিন্তু আসলে অসম্ভব। তিনি বললেন, হে আমার পারিষদবর্গ, বিলকিস আর তার দলবল আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে? ভাবা যায়, শত শত মাইল দূরে ইয়েমেনে রাখা একটা বিশাল সিংহাসনকে চোখের পলকে জেরুজালেমে নিয়ে আসা, এটা শুধু ক্ষমতার প্রদর্শন ছিল না, এটা ছিল স্থান আর কালের ধারণাকেই চ্যালেঞ্জ করা। এরপর যা ঘটল সেটাকে বলা যায় ঐশ্বরিক ক্ষমতার এক প্রতিযোগিতা। প্রথমে এক শক্তিশালী জিন বেশ গর্বের সাথে বলল, আপনি আপনার আসন থেকে ওঠার আগেই আমি ওটা নিয়ে আসব। কিন্তু তার চেয়েও অবিশ্বাস্য এক প্রস্তাব এলো এমন একজনের কাছ থেকে যার কাছে ছিল কিতাবের বিশেষ জ্ঞান। তিনি বললেন, আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার সামনে হাজির করব। আর ঠিক তাই হলো। সুলাইমান শুধু একবার দৃষ্টি ফেরালেন আর দেখলেন রানীর সেই বিশাল সিংহাসনটা ঠিক তার সামনে উপস্থিত। এবার একটু রানী বিলকিসের অবস্থাটা কল্পনা করুন। একটা দীর্ঘ আর কঠিন যাত্রা শেষে তিনি সুলাইমানের রাজদরবারে পৌঁছলেন। আর সেখানে ঢুকেই তিনি কি দেখলেন? তার নিজের সিংহাসন, যেটাকে তিনি শত শত মাইল দূরে সুরক্ষিত অবস্থায় তার নিজের প্রাসাদে রেখে এসেছিলেন। ওই মুহূর্তে তার এতদিনের বিশ্বাস, তার ক্ষমতার ধারণা সবকিছু এক নিমিষে যেন চুরমার হয়ে গেল। সুলাইমান শুধু সিংহাসনটা এনেই কিন্তু থামলেন না, তিনি রানীর প্রজ্ঞাকেও একটু পরীক্ষা করতে চাইলেন। সিংহাসনটাকে সামান্য পরিবর্তন করে তিনি বিলকিসকে জিজ্ঞেস করলেন, এটা কি আপনার সিংহাসনের মতোই দেখতে? বিলকিসের উত্তরটা ছিল অসাধারণ, কূটনৈতিক আর বুদ্ধিমত্তায় ভরা। তিনি বললেন, এ তো এরকমই। তিনি সরাসরি হ্যাঁ বা না বলে নিজের বিস্ময় আর দ্বিধা দুটোই প্রকাশ করলেন। তিনি বুঝতে পারছিলেন যে তিনি এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন যা তার জ্ঞানের অনেক বাইরে। সিংহাসনের এই অলৌকিক ঘটনাটা ছিল পার্থিব ক্ষমতার অসারতা প্রমাণের জন্য, কিন্তু চূড়ান্ত পরীক্ষাটা ছিল আরও গভীর। এটা ছিল রানীর ইন্দ্রিয় আর তার উপলব্ধিকে চ্যালেঞ্জ করা, তাকে এটা বোঝানো যে যা কিছু দেখা যায় সবসময় হয়তো তা সত্যি নাও হতে পারে। এরপর বিলকিসকে একটা স্ফটিক স্বচ্ছ প্রাসাদে ঢুকতে বলা হলো। এর মেঝেটা এতটাই মসৃণ আর স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি ছিল যে রানী সেটাকে গভীর জলাশয় ভেবে ভুল করলেন আর পানি থেকে বাঁচতে নিজের পোশাক গুটিয়ে নিলেন। তখন সুলাইমান তাকে জানালেন যে এটা আসলে কাজ। এই একটা ঘটনাতে বিলকিস চূড়ান্তভাবে উপলব্ধি করলেন যে তার চোখ যা দেখছে, তার জ্ঞান যা বলছে, তার থেকেও বড় এক বাস্তবতা রয়েছে। সিংহাসন আর কাছের প্রাসাদের এই অভিজ্ঞতাগুলো বিলকিসের আধ্যাত্মিক যাত্রাকে পূর্ণতা দিল। তিনি বুঝতে পারলেন সুলাইমানের ক্ষমতা তার নিজের নয়, বরং এর উৎস এক মহাশক্তি। তাই তার এই আত্মসমর্পণ কোনো রাজার কাছে ছিল না, এটা ছিল নিজের অহংকার, নিজের সীমিত জ্ঞান আর ক্ষমতার ধারণাকে ত্যাগ করে সেই পরম সত্যের প্রতি নিজেকে সঁপে দেওয়া, যিনি এই বিশ্বজগতের স্রষ্টা। আর ঠিক তখনই এলো সেই চূড়ান্ত মুহূর্ত। রানী বিলকিস সাবার সেই পরাক্রমশালী সম্রাজ্ঞী ঘোষণা করলেন, হে আমার প্রতিপালক, আমি তো নিজের ওপর জুলুম করেছিলাম। আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এইটা ছিল এক অসাধারণ রূপান্তর। সূর্য উপাসক এক রানী, যিনি নিজের ক্ষমতা নিয়ে একসময় গর্বিত ছিলেন, তিনি তার ভুল বুঝতে পেরে পরম সত্যকে মেনে নিলেন। তার জাগতিক ক্ষমতার যাত্রা শেষ হলো এক আধ্যাত্মিক সত্যের উপলব্ধির মধ্যে দিয়ে। বিলকিস আর সুলেমানের এই গল্পটা তাই শুধু একটা ঐতিহাসিক ঘটনাই নয়, এটা আমাদের সবার জন্যেই একটা গভীর প্রশ্ন রেখে যায়। পার্থিব সম্মান, সিংহাসন আর বিশাল সেনাবাহিনী, এগুলোই কি ক্ষমতার শেষ কথা? নাকি আসল ক্ষমতা হলো সত্যকে চেনার প্রজ্ঞা আর সেই পরম শক্তির কাছে নিজেকে সঁপে দেওয়ার বিনয়? ক্ষমতার আসল মাপকাঠি আসলে কি? এই প্রশ্নটা সবার ভাবার জন্যই রইল।